তাহলে দেখেন আচ্ছা টপিক হলো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তাহলে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলতে কি বুঝলাম আমরা, যে কোনো একটা বর্তনী আছে এখানে বা তার, এর মধ্যে দিয়ে যদি আমাদের বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ আই, বিদ্যুৎ প্রবাহকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আই দ্বারা। যদি এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এর আশেপাশে একটা এরিয়া জুড়ে কি হবে, চুম্বক ক্ষেত্র তৈরি হবে, তাই না? এটা কিভাবে বুঝবো, যদি এর আশেপাশে কোনো একটা আমরা ধাতব দণ্ড স্থাপন করি, এটা বিক্ষেপণ দিবে, যেটা দিয়ে বুঝতে পারি যে তড়িৎ প্রবাহের কারণে কি হয়, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তাই না? আশেপাশে এরিয়া জুড়ে চুম্বক ক্রিয়ার সৃষ্টি হয়। তো এই বিষয়টা সর্বপ্রথম উপলব্ধি করে কে বলেন তো, বিজ্ঞানী ওয়েরস্টেড, তাই না? এবং ওয়েরস্টেড, তাহলে তিনি নাম দেন কি, এই কাজটাকে তিনি নাম দেন বিদ্যুৎ প্রবাহের হ্যাঁ চৌম্বক ক্রিয়া বলে অভিহিত করেন, নামকরণ করেন। ওকে, এখন দেখেন পরবর্তীতে এখানে দেখেন কি ওয়েরস্টেডের চৌম্বক ক্রিয়ার ধারণা। তাহলে বিজ্ঞানী এইসি ওয়েরস্টেড আকস্মিকভাবে আবিষ্কার করেন যে তড়িৎবাহী তারের চতুর্পাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যেটা বললাম একটু আগে, যে একটা তড়িৎবাহী অর্থাৎ তার মানে যে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তার আশেপাশে কি তৈরি হবে, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। ওকে, তাহলে তিনি কিন্তু চৌম্বক ক্ষেত্রে ধারণা দেন। ওকে, এখানে আর কিছু দেখতে হবে না। তো ওয়েস্টের পরীক্ষা যেটা ছিল আপনাকে যেটা বললাম অলরেডি, যে এই যে একটা দেখেন একটা তার ছিল, এর মধ্যে দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহিত করলাম, এখানে দেখেন একটা আমরা দণ্ড নিয়েছিলাম, এটা কি হয়েছে আমাদের বিক্ষেপিত হয়েছে, ঠিক আছে? দেখেন এটা এখানে একটা দেখেন আমাদের নর্থ পোল, একটা হলো সাউথ পোল। আমি আপনাকে আগে বলছিলাম যে আমাদের একটা যদি আমরা যে কোনো একটা ধাতু মানে দণ্ড নেই বা একটা চুম্বকের ক্ষেত্রে যদি বলি, চুম্বকের দুইটা প্রান্ত থাকে, একটা উত্তর মেরু, একটা হলো দক্ষিণ মেরু, ঠিক আছে? তাহলে নর্থ পোল এবং সাউথ পোল, এখানে দেখেন বিক্ষেপণ হয়েছে। আমরা নিয়েছিলাম কোনভাবে বলেন তো, নিয়েছিলাম এইভাবে, আমরা নিয়েছিলাম, তাই না? আমরা এইভাবে রাখছিলাম। দেখেন এটা কি হলো, যখন আমরা বিদ্যুৎ প্রবাহটা এখানে দেই তখন কি হবে, এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, যার কারণে এটা বিক্ষিপ্ত হয়। দেখেন এই দিক থেকে সরে এদিকে গেল, এর দ্বারা বুঝতে পারি অবশ্যই এখানে কি আছে, চৌম্বক ক্ষেত্র আছে। ওকে, বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যদি এখানে একটা চৌম্বক শলাকা রাখি, এটা কিন্তু বিক্ষিপ্ত হলো, আমরা যখন চৌম্বকগুলো পরস্পরকে আকর্ষণ বিকর্ষণ করে এখান থেকে বুঝতে পারি। তো ঠিক আছে, এখানে দেখেন যে জানতে হবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, শুধু একটু জানলে হবে। দেখেন এখানে যদি দেখেন মানে মেলে এইগুলো বুঝতে হবে। দেখেন বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে চৌম্বক শলাকা, এই যেটা নিয়েছিলাম আমরা এখানে, কি নিয়েছিলাম বলেন তো, চৌম্বক শলাকা নিয়েছিলাম, চৌম্বকের দণ্ড। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে চৌম্বক শলাকা পূর্ব অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ দেখেন এখানে বিদ্যুৎ প্রবাহ যখন দিছিলাম এই দণ্ডটা, এখানে যদি ধাতব দণ্ড ব্যবহার করেন তারপর একটা ধরনের কাজ হতো, ঠিক আছে? যদি আমরা বিদ্যুৎ শলাকা মানে আমরা চৌম্বক শলাকা নিলে এটা ভালোভাবে কাজ করে। তো এখানে দেখেন আগে ছিল এই অবস্থায় ছিল, বিদ্যুৎ প্রবাহ চালনা করার কারণে এটা এইদিকে হয়ে গেছে। তাহলে যদি আমরা বিদ্যুৎ প্রবাহটা আবার বন্ধ করে দিই কি করবে, আগের অবস্থানে ফিরে আসবে, এটাই বলছি আর কি। তো এখানে প্রশ্ন আসার মতো কিছু নাই, মেইনলি যেটা প্রশ্ন আসবে এটা দেখেন ওয়েস্টেডের এ পরীক্ষা হতে নিম্নলিখিত সিদ্ধান্ত সমূহের উপনীত হওয়া যায়। কি কি সিদ্ধান্ত, দেখেন এই কয়টা মনে রাখতে হবে। দেখেন প্রথমটা কি বলছে, পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে আমরা দেখলাম একটু আগে যে প্রবাহের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলেই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে বিদ্যুৎ যদি প্রবাহিত না হয় চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, আর সেখানে দেখেন ওই যে চৌম্বক শলাকার আমাদের বিক্ষেপণও সৃষ্টি হবে না, এটা দেখলাম। আর বিদ্যুৎ প্রবাহের সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বিদ্যুৎ প্রবাহের মাত্রার উপর নির্ভর করে, যেটা বললাম। আসলে এখানে আমাদের আসলে এই চৌম্বক ক্ষেত্রে কতটুকু মান মানে পাওয়ার কতটুকু, ঠিক আছে, এটা আসলে ডিপেন্ড করবে আমার এই যে বিদ্যুৎ প্রবাহিত কত হলো। যদি মনে করেন একটা 5 অ্যাম্পিয়ার দিলাম, 10 অ্যাম্পিয়ার দিলাম, বিদ্যুৎ প্রবাহ করলাম, কোন ক্ষেত্রে আমাদের চৌম্বক ক্ষেত্রে বেশি উৎপন্ন হবে বলেন তো, 10 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। পরটা কি বলছে, বিদ্যুৎ প্রবাহের দিকের উপর শ্রেষ্ঠ চৌম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত মানে কোন দিকে প্রবাহিত হচ্ছে তার উপরে কি করবে, আমাদের চৌম্বক ক্ষেত্রেরও দিকটা নির্ভর করবে, বুঝতে পারছেন? এই যে এখানে দেখলেন আমরা যে আমরা দেখেন এই যে এই বিষয় এই চিত্রটা দেখেন, খেয়াল করেন, আমরা কিন্তু বিদ্যুৎ প্রবাহটা দিচ্ছি এইদিকে, তাই না? তো এইদিকে যাচ্ছে। তো এখন দেখেন এখানে চুম্বক শলাকাটা দেখেন অভিক্ষেপণ কোন দিকে হলো, নর্থ পোলটা আমাদের বর্তনীর কাছে চলে গেল। তো যদি আমরা এটা বিপরীত ডিরেকশন দিতাম, যে আমরা এইদিকে দিতাম, মনে করেন আমাদের এখন ডান থেকে বামে গিয়ে যাইতো বিদ্যুৎ প্রবাহটা, তাহলে দেখা যেত যে এটা কি করতো, এখানে এই যে আমাদের সাউথ পোলটা কাছে চলে যাইতো, বুঝছেন? অর্থাৎ তাহলে কি বলছিলাম, যে আমাদের এই বিদ্যুৎ প্রবাহের দিক আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক নির্ধারণ করে। ওকে, পরের টপিকটা দেখেন কি বলছে, বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকে চৌম্বক ক্ষেত্র ততক্ষণ থাকে। ওকে, তাহলে দেখলাম আসলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে চৌম্বক ক্ষেত্র আর থাকবে
না। তাহলে এগুলোকে মুক্ত করতে হবে না। তো এইখানের মধ্যে কিন্তু যত কিছু বললেন এর মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু এই অপশন সাইডটাই, সো এটা মনে রাখতে হবে, এই চারটা অপশন মনে রাখতে হবে। তারপর দেখেন নিচে কি বলছে, ওরেস্টেডের পরীক্ষা থেকে চুম্বক ক্ষেত্রের ধারণা পাওয়া যায়, এটা তো আমরা বলছি আগে। পরে দেখেন এখানে কি বলছে, এখানে দেখেন এই যে সংজ্ঞা বলা আছে আসলে কি, কোন চুম্বক বা বিদ্যুৎ প্রবাহী তারের চতুর্দিকে যে অঞ্চল জুড়ে এর চুম্বক শলাকা বিক্ষেপণ দেখায়, ঠিক আছে, তাকে কি বলা হবে, চুম্বক ক্ষেত্র বলা হয় তাকে। তো এটাও বড় কথা না, বড় কথা হলো এখানে এই যে চুম্বক ক্ষেত্রের একক, এর আগে যেটা বললাম ওখানে আমরা স্টোরিতে বলছিলাম টেসলা, বুঝছেন, টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার, বা এই যে এখানে দেওয়া আছে। তাহলে এইটা মনে রাখতে হবে, যখন পরীক্ষায় আসছে মেডিকেলে 18-19 সালে একবার আসছে, সেটা মুখস্থ করতে হবে। পরে দেখেন এখানে কি বলছে, আর এখানে কিছু পড়তে হবে না। চুম্বক ক্ষেত্র রেখা, চুম্বক ক্ষেত্র রেখা চুম্বক ক্ষেত্রে অঙ্কিত কতগুলো বদ্ধ বক্ররেখা যাদের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বিন্দুতে চুম্বক ক্ষেত্রে দিক নির্দেশ করে। এটা তেমন ইম্পর্টেন্ট না, বুঝতে হবে না, বুঝতে গেলে অনেক টাইম যাবে, দরকার নাই, ঠিক আছে, এটা লাগবে না, বেশি ইম্পর্টেন্ট করে দিতে পারে। এখন দেখেন আমরা চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় শিখবো, এটা সূত্রটা একটু জানা থাকতে হবে, অতটা ইম্পর্টেন্ট না, তবে একটু জানা থাকাটা ভালো, প্রশ্ন পরীক্ষায় এখানে আসে নাই, সূত্রটা একটু মনে রাখা উচিত। চুম্বক ক্ষেত্রের মান, অর্থাৎ দেখেন এই যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় যে বিদ্যুৎ প্রবাহের কারণে, তাহলে এই চুম্বক ক্ষেত্রের মানটা কত হবে। চুম্বক ক্ষেত্রকে আমরা এই যে বি দ্বারা প্রকাশ করি, কি দ্বারা বলেন তো, বি দ্বারা। আর দেখেন এখানে বি দ্বারা প্রকাশ করে থাকি, এবং এখানে দেখেন এই যে এফ বল, অর্থাৎ আমরা যদি একটা মনে করেন চুম্বক ক্ষেত্রের মধ্যে এখন একটা আদান স্থাপন করি, ঠিক আছে, একটা আদানকে যদি স্থাপন করি তাহলে কি হবে, এটা একটা ওই যে আমরা চুম্বক ক্ষেত্র করতে একটা বল কিন্তু সব প্রযুক্ত হবে, তাই না, আকর্ষণ হোক বিকর্ষণ হোক এক ধরনের বল এখানে প্রযুক্ত হবে। তো এই বলটা হলো এফ, ওকে, বলটা হলো এফ। আমি যে আদানটা স্থাপন করলাম সেটা কি, আদানটা গেল, সেটা কি বলেন তো, কিউ। আমরা জানি একক সময় যে পরিমাণ আদান প্রবাহিত তাকে কি বলা হয়, তড়িৎ প্রবাহ, অ্যাম্পিয়ার। তো আমরা তো আসলে যে আদানটা যাচ্ছে সেটাকে এখানে কি বলতেছি। এখন দেখেন এখানে একটা যদি আদান স্থাপন করা হয় এটা একটা বেগ প্রাপ্ত হয়, কি হবে, কিউ আদান স্থাপন করলে এটা একটা বেগ প্রাপ্ত হবে, এখানে ভি বেগ, বেগটা কত, হ্যাঁ, চুম্বক ক্ষেত্রে আদান স্থাপন করলে এটা ভি বেগ প্রাপ্ত হবে, ওকে ওকে। তাহলে এখন আমাদের সূত্রটা হবে কি, এই যে এখানে দেখেন চুম্বক ক্ষেত্রের দিক হলো এটা দেওয়া আছে, এটা হলো চুম্বক ক্ষেত্রের দিক। এখন চুম্বক ক্ষেত্রের দিকের সাথে আমাদের এই যে আদানের যে দিকটা, তো এটা হলো কোণ, হলো থিটা কোণ, এটা মনে রাখতে হবে কোণ। যদি থিটা কোণ হয় তাহলে আমাদের চুম্বক ক্ষেত্র হবে, আমাদের চুম্বক ক্ষেত্র বি সমান হবে এফ ভাগ কিউ ভি, অর্থাৎ আদান এবং আদানের বেগের গুণফল, ঠিক আছে। তো এখন করেন এটা কিন্তু একটা ভেক্টর গুণ হবে, কি গুণ বলেন তো, ভেক্টর গুণ, যদিও এখানে দেওয়া নাই, এখানে কি হবে, এটা ভেক্টর হবে, ঠিক আছে, তাহলে ভেক্টর গুণ হবে। তাহলে এটাকে যদি আমরা লম্বভাবে নিয়ে যাই, আমি এর আগে আপনাকে শিখেছিলাম মানে লম্ব, এটা ভেক্টর গুণ মিল, বুঝছেন, ভেক্টর গুণ জন্য আমরা কি করবো, লম্বভাবে নিয়ে যাই। আর এমনিতে যদি দেখেন আমরা যদি একটা ভেক্টরে যদি আমরা উপাংশ বের করি, দেখেন যার সাথে থিটা আছে তার সাথে কি কস, এটা কি হবে ভি কস থিটা, এটা কি হবে ভি সাইন থিটা, ওকে। তাহলে আমরা মেইনলি কি করি, এখানে লম্ব দিকে যে আমাদের মানটা হয় বেগের, তার সাথে আমরা কি কিসের গুণ দিই, আমরা আদানের গুণ দিই, এখানে কিউরের গুণ দিই, তো এটা দিলে একই কথা হয় আর কি। তো এই সূত্র মনে রাখতে হবে। পাশাপাশি দেখেন এই যে এখানে দেখেন মানটা বসাইছি, বুঝছেন, কিউ বি সাইন থিটা। তো কিউ আর ভি যদি আমরা কি গুণ করি বলেন তো, ভেক্টর গুণ করি, তার এটা হয় না, তো এটা মনে রাখতে পারেন। তো এটাকে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে, ওকে। তাহলে এই সূত্রটা শুধু মনে রাখবেন, আর পরে যে কিউ বি সাইন থিটা এটা একটু মনে রাখবেন। এই দেখেন এটা একটু দেখে রাখতে পারেন যে একটি একক চার্জ একক বেগে চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হলে যে বল লাভ করে তাকে চুম্বক ক্ষেত্রের মান বলা হয়, বুঝলি, এটাই এই সূত্রটার কথা বলছি আর কি, ঠিক আছে, চুম্বক ক্ষেত্রের মানটা। এখন দেখেন চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয়, চুম্বক ক্ষেত্রের দিক আমরা কিভাবে নির্ণয় করব। দেখেন চুম্বক ক্ষেত্রের দিক আমরা দুই পদ্ধতিতে নির্ণয় করতে পারি, কয় পদ্ধতিতে বলেন তো, হ্যাঁ, এখানে দেখেন ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু পদ্ধতি একটা আছে, ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু পদ্ধতি, আরেকটা আছে কি বলেন তো, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, দুইটা নিয়ম আছে। তাহলে এখানে এই নিয়ম দুইটা আপনাকে মুখস্থ করতে হবে। কি কি নিয়ম আছে, চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা হয় কোন কোন নিয়মের মাধ্যমে, ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্র, আরেকটা হলো কি ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। তো এই নিয়ম যেমন রাখতে হবে। দেখেন এখানে পড়ি একটু কি বলছে, একটি চুম্বক শলাকাকে চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে তার উত্তর মেরু যে দিকে নির্দেশ করবে তাই হবে চুম্বক ক্ষেত্রের দিক, বুঝতে পারছেন। অর্থাৎ
উত্তর মেরুটা যেদিকে যাবে সেটা হবে কি আমাদের চুম্বক ক্ষেত্রের দিক। তো আমরা তো জানি যে চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা আমাদের চুম্বক শালা স্থাপন করলে কি হবে, ওই বিক্ষেপণ সৃষ্টি করে না, তো ঘুরে যায়, তো ওটাই যে ঘুরে যাচ্ছে ওটাই কিন্তু চুম্বক ক্ষেত্রে কি করবে, দিক নির্দেশ করবে, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এখন দেখেন চুম্বক ক্ষেত্রকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বি দ্বারা প্রকাশ করি, এটা একটা ভেক্টর রাশি, তাই না? তো এখন দেখেন এই যে ম্যাক্সওয়েলের কর্ক সূত্র, আসলে ম্যাক্সওয়েলের কর্ক সূত্রটা বলতে কি বোঝায়, এটা হলো যদি আমরা দেখেন, যদি একটু পড়ান এখানে যে আসলে এটা কি, একটি তড়িৎ, এটা লাগবে না, শুধু এই নামটা মনে রাখলে হবে। তারা বলতেছে একটি তড়িৎবাহী তার বরাবর প্রবাহের অভিমুখে ডান পাকের কর্ক স্ক্রুকে ঘুরালে হাতের বৃদ্ধাঙ্গুলি যে দিকে ঘোরে বৃত্তাকার শলাকার উত্তর মেরু সেদিকে বিক্ষিপ্ত হয়। আমি আপনাকে বলি, এটা একটা কর্ক শলাকা আছে, মনে করেন একটা কর্ক, বুঝছেন, পাকানো। তো মনে করেন এটা আমরা কোন দিকে ঘুরাবো, এদিকে ঘুরাবো না, এটা বসে পাকালে আমাদের এই দিকে যাবে, তাহলে এদিকে বিদ্যুৎ প্রবাহ যদি এদিকে হয় তাহলে কি হবে, এটা ক্লকওয়াইজের মতো হবে, বুঝতে পারছেন? ওকে, এটা হলো মেইনলি কানীয় ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়মটা। তো এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট না, শুধু আমাদের কর্ক স্ক্রু নিয়মটা মনে রাখতে হবে। আর ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা, এটা কেমন, মনে করেন যে আমরা এভাবে দেখেন, এখানে দেখেন এই যে আমরা দেখেন বৃদ্ধাঙ্গুলি আমাদের আর বাকি আঙ্গুলগুলা এইভাবে রাখবো, বুঝছেন? তো এইভাবে যদি রাখার পরে আমাদের বৃদ্ধাঙ্গুলি বরাবর যদি আমাদের তড়িৎ প্রবাহ বিবেচনা করি, বুঝছেন, তাহলে আমাদের বাকি আঙ্গুলগুলা বরাবর কি মনে করবো আমরা, আমাদের চুম্বক ক্ষেত্রের দিক, বুঝতে পারছেন? চুম্বক ক্ষেত্রের দিক অর্থাৎ কি হবে বলেন তো, এটা কি হবে, এন্টি ক্লকওয়াইজ না, এটা কোন দিকে যাচ্ছে, এন্টি ক্লকওয়াইজের দিকে মোটামুটি বলতে পারেন। তাহলে এটা বলবো বৃদ্ধাঙ্গুল যেদিকে হবে এটা বিদ্যুৎ প্রবাহ, আর বাকি আঙ্গুলগুলো যেটা নির্দেশ করবে সেটা কি বলেন তো, তড়িৎ ক্ষেত্রের দিক, অর্থাৎ আমাদের ওই যে আমাদের চুম্বক শলাকা উত্তর মেরু সেদিকে চলে যাবে, বুঝতে পারছেন? ওকে, এটা বলছে আর কি। এখন দেখেন এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেনলি এখানে দেখতে হবে যেগুলো আমাদের যেভাবে নাম্বার আকারে দেওয়া আছে সেইগুলো মিলে আমাদের লাগবে। দেখেন এখানে কি বলছে, সুষম চুম্বক ক্ষেত্রে চার্জের উপর নির্ভরশীল বল এফ সমান কিউ ভি ভি সাইন থিটা। একটু আগে এটা আমরা দেখেছিলাম না, বলেন তো এটা দেখলাম কি না, এই দেখেন যে একটু আগে যে সূত্রটা দেখলাম এখানে, এই যে এটাই দেখছি কিনা বলেন তো। এখানে যদি এফ সমান কি লিখতে পারি, তাহলে আমরা একটা এফটি এক পাশে রাখলে কি হবে, কিউ ভি ভি সাইন থিটা। ওকে, হ্যাঁ এই সূত্র, এই যে এই সূত্রটাই। ওকে, এই সমীকরণ থেকে দেখা যায় যে বল নিম্নোক্ত বিষয় নির্ভরশীল। কারণ এই সমীকরণটা যদি আপনার মনে থাকে, চুম্বক ক্ষেত্রে যে আসলে যে বলটা ক্রিয়াশীল হয়, সমীকরণ মনে থাকলে কিন্তু আপনি এই বিষয়গুলো কিন্তু আপনি বলতে পারবেন বা মনে রাখতে পারবেন। দেখেন কি বললো, তাহলে বলটা অবশ্যই চার্জের মানের উপর ডিপেন্ড করবে, চার্জ যত বেশি হবে বল তত বেশি হবে, কিউ যেহেতু আছে, তাই না, সমানুপাতিক। আবার দেখেন চার্জের ক্ষেত্রফলের কি সমানুপাতিক, তাই না, ক্ষেত্রের মানের উপর মানের সমানুপাতিক, মান যদি বেশি হয় আমাদের বলটা বেশি হবে। আর এটা কি বেগ, চার্জের বেগ যত বেশি হবে এই বলটার মান তত বেশি হবে। এখন একটা আছে কি কোণের ব্যাপার আছে, চুম্বক ক্ষেত্র এবং চার্জের গতির মধ্যবর্তী যে কোণটা আছে, ঠিক আছে, সাইন থিটা এর সমানুপাতিক, সাইন থিটা এর সমানুপাতিক। আমরা জানি কি বলুন তো, সাইন থিটার সমানুপাতিক মানে কি, সাইন 0 ডিগ্রি মান হলো কত, 0, তাই না? তাহলে সাইন থিটার মান যত বাড়বে মানে কোণ যত বাড়বে তত কি হবে, চুম্বক ক্ষেত্রের মান বেড়ে যাবে। 90 ডিগ্রি হলে কত হয়, 1 হয়, তার মানে কোণ বাড়তেছে মানে মান বাড়তেছে, অর্থাৎ এই জন্য বললো কি সমানুপাতিক, কোণ যত বাড়বে আমাদের বলের মানও তত বাড়বে। ওকে, এটা মনে রাখতে হবে। এখানে কিছু লাগবে না, এখানে এটা দেখবেন কি বলছে, এখানে একটি চুম্বক ক্ষেত্রে একটি চার্জ অবস্থিত, তাহলে কি হবে, চার্জের উপর চুম্বক ক্ষেত্র বল প্রয়োগ করবে কি, একটি চুম্বক ক্ষেত্রে একটি চার্জ অবস্থিত, তাহলে কি চার্জের উপর বল প্রয়োগ করবে। আচ্ছা, চার্জ যদি অবস্থিত থাকে, চার্জ যদি মানে কি গতি নাই, কোন গতিহীন চার্জের উপর কোনো বল হতে পারে। দেখেন যখন চার্জ স্থির, যখন চার্জ গতিশীল বা চুম্বক ক্ষেত্রের অভিমুখে গতিশীল, যখন চার্জ চুম্বক ক্ষেত্রের অভিমুখে সমকোণে গতিশীল থাকে, তাহলে কোন ক্ষেত্রে কি হবে, মনে করেন একটা এখানে কয়েকটা কন্ডিশন বলছে, যে মনে করেন একটা চুম্বক ক্ষেত্র আছে, এর মধ্যে কি আছে, একটা চার্জ বা আধান আছে। এখন বলছে এই চুম্বক ক্ষেত্রকে আধানের উপরে বল প্রয়োগ করবে, কন্ডিশন দেওয়া আছে 3টা। যখন চার্জ স্থির, আচ্ছা চার্জ যদি একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থির থাকে, গতিশীল না হয়, সেখানে কেন বল প্রয়োগ করতে পারবে। দেখেন তো সূত্রটা কি দেখলাম আমরা, চুম্বক ক্ষেত্রের বল সমান সূত্র কি জানলাম আমরা, দেখেন তো সূত্র হলো, দেখেন এফ কিউ ভি ভি সাইন থিটা। এফ সমান সূত্র এখানে লিখি আমি,
এফ সমান কিউ বি ভি সাইন থিটা। এটা কিন্তু আমাদের এই যে বল প্রয়োগে কতটুকু বল প্রয়োগ করবে সেই সূত্রটা। দেখেন এখানে কি আছে, একটা ভি আছে না, ভি আছে কিনা? যদি মনে করেন একটা চৌম্বক ক্ষেত্র, এখানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা একটা চার্জ নিচ্ছি, তার কোনো বেগই নাই, বেগ জিরো, বেগ কত? জিরো, স্থির আছে। স্থির মানে কি? বেগ জিরো। সেক্ষেত্রে এটা যদি জিরো দেন, পুরোটা কি জিরো হয়ে যাবে না? হবে কি না? তার মানে যদি আমরা চৌম্বক ক্ষেত্রে যদি কোনো একটা আধান স্থির অবস্থায় থাকে বা রাখি, তাহলে সেক্ষেত্রে কোনো বেগ আমরা বল পাবো, চুম্বক বল পাবো? তার উপরে কোনো বল প্রয়োগ করবে চুম্বক ক্ষেত্র? করবে না। তারপর এখানে দেখেন ভির মান যদি জিরো বসায় দিই, আমাদের চুম্বক বলটা কত হয়ে যাবে? বুঝতে পারছেন বিষয়টা? ওকে। আরো একটা বিষয় কি, যখন চার্জ গতিশীল এবং চুম্বক ক্ষেত্রের অভিমুখে গতিশীল। এখন আরেকটা বিষয় কি বলছি, চার্জটা গতিশীল এবং কিন্তু কোন দিকে বলেন তো? চৌম্বক ক্ষেত্রের অভিমুখে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দিকে সেই দিকে গতিশীল হলো। তাহলে কি ঘটবে? এগুলো সব কিন্তু এখন বলা আছে, আমি আপনাকে শুধু বুঝিয়ে দিচ্ছি, আপনি ওখানে রিডিংগুলো বুঝবেন। তো আমি চিত্রটা দেখি, এই যে এটা দেখেন, মনে করেন এটা চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক এটা। এখন এই চার্জের যে দিকটা আছে এই বরাবরই আছে, অভিমুখে, মানে কোন না করে এই অভিমুখে গেছে। তার মানে কোন কত হলো? চৌম্বক ক্ষেত্র যে দিকে গেছে, দিক যে দিকে, আমাদের চার্জটা ওই দিকে গেছে, তার মানে দিকটা কত? 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানেই বোঝেন, যদি সাইন থিটা মানে সাইন 0 ডিগ্রি মান কত? 0। তার মানে যদি আমাদের চার্জটা যদি গতিশীল হয় এবং সেটা যদি চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে 0 ডিগ্রি থাকে, তাহলে কি হবে? তাহলে শূন্য হবে, তাহলে কোনো বল প্রয়োগ করবে না, তখনও শূন্য হবে। বুঝতে পারছেন? তা এখন দেখেন চার্জ গতিশীল কিন্তু কি সমকোণে, তাহলে কি হবে? সর্বোচ্চ হবে। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মান কত? 1। সাইন 90 ডিগ্রি মান কত বলেন তো? 1, এটাই সর্বোচ্চ। তার মানে 90 ডিগ্রিতে হলে সর্বোচ্চ হবে বল। বুঝতে পারছেন? তো এইগুলাই 3টা অপশন এখানে বলা আছে, আপনি এটা করে নেবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এখন দেখেন কয়েকটি প্রয়োজনীয় সংখ্যার কথা বলছে। দেখেন চৌম্বক ফ্লাক্স, আমরা এর আগে কি বলছিলাম বলেন তো? তড়িৎ ফ্লাক্স দেখছি না? দেখছিলাম কি না? ওকে, চৌম্বক ফ্লাক্স আগে ঠিক একই রকম জিনিস। অর্থাৎ এখানে কি বলছে দেখেন, চৌম্বক ক্ষেত্রকে সাধারণত আমরা চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্র রেখা দ্বারা চিহ্নিত করতে হয়। কি দ্বারা বলেন তো? ওখানে বল রেখা দ্বারা চিহ্নিত করছিলাম, এখানে কি চৌম্বক ক্ষেত্র দ্বারা চিহ্নিত করা হয়। ওকে, দেখেন এখন চৌম্বক ক্ষেত্রে যদি একটি তল নেওয়া হয়, কাল্পনিক বা বাস্তব, ওখানে যখন আমরা একটা তল বিবেচনা করি, একটা কাল্পনিক তল বা বাস্তবিক তল, একটা তল বিবেচনা করি আর কি, তবে ওই তলের মধ্যে দিয়ে যতগুলো আমাদের চৌম্বক ক্ষেত্র রেখা অতিক্রম করে তাই হলো চৌম্বক ফ্লাক্স। বুঝতে পারছেন? আমি তখনই বলছিলাম যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ বল রেখা অতিক্রম করে তাকে বলি আমরা তড়িৎ ফ্লাক্স বলে থাকি। হ্যাঁ, না ওটা তড়িৎ ফ্লাক্স, এটা হলো কি? তাহলে আমাদের চৌম্বক ফ্লাক্স। বুঝতে পারছেন? এটাকে আমাদের ফাই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? হ্যাঁ, ওখানে কি দ্বারা প্রকাশ করা হয়েছিল? যাই হোক, দেখে নেবেন। দেখেন একই সেম কথা। দেখেন তাহলে কি চৌম্বক ফ্লাক্স তখন কি লেখা যায় বলেন তো? তড়িৎ ক্ষেত্র গুণন তলের ক্ষেত্রফল। কি লেখা যায়? চৌম্বক ফ্লাক্স তখন লেখা যায় হলো আমাদের এই যে চৌম্বক ক্ষেত্র গুণন তলের ক্ষেত্রফল। তো আমি আসলে বিষয়টা বলি আর কি, এটা আসলে কি দেখেন আগের মতো সিস্টেমটা। এই যে মনে করেন আগে আমি বলছিলাম যে আমাদের একটা তল যদি মনে করি, এই তল এটা তল বলছিলাম, তলের অবিলম্ব যদি হয়, দেখেন তলের অবিলম্ব যদি কোনটা এদিকে বরাবর, অর্থাৎ এটা তল, এই তলের সমকোণে যেটা থাকবে সেটা হলো তলের অবিলম্ব। এবং এই চৌম্বক বল রেখাগুলো মানে এই চৌম্বক ক্ষেত্র রেখাগুলো যদি আমাদের অবিলম্ব বরাবর যায়, অর্থাৎ না 0 ডিগ্রি বা 180 ডিগ্রি যায়, তখন কি হবে? আমাদের সর্বোচ্চ পরিমাণ কি পাওয়া যাবে? চৌম্বক ফ্লাক্স পাওয়া যাবে। বুঝতে পারছেন? আর যদি 90 ডিগ্রিতে যায় কি হবে? শূন্য। এটা মনে রাখতে হবে। ওকে, তো এখানে এটাই বলতে হবে। তো এখানে আমাদের এই যে আসলে চৌম্বক ফ্লাক্সের মানটা আমরা বের করতে পারি কিভাবে? এই যেটা সূত্রটা, ঠিক আছে? বা আমরা বলতে পারি একচুয়ালি বলতে পারেন যে একক ক্ষেত্রফলের মধ্যে চৌম্বকের, দেখেন চৌম্বক ক্ষেত্রের মান আমরা বের করতে পারি এখান থেকে, যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র রেখা প্রবেশ করে, ঠিক আছে? একক ক্ষেত্রফলে না, একক ক্ষেত্রফলের চৌম্বক ফ্লাক্সকে আমরা কি বলতে পারি? তড়িৎ ক্ষেত্র বলতে পারি। বুঝতে পারছেন? একক ক্ষেত্রফলে
তড়িৎ ফ্লাক্সকে আমরা কি বলতে পারি? চৌম্বক ক্ষেত্র বলতে পারি। বুঝতে পারছেন? চৌম্বক ক্ষেত্র কি সেটা আমরা বলতেই পারি, অতটা ইম্পর্টেন্ট না, মাথা ঘামাতে হবে না। শুধু এটা মনে রাখতে হবে, এই যে চৌম্বক ফ্লাক্সের একক কি? ওয়েবার, টেসলা মিটার স্কোয়ার। এটা কি বলেন তো? ওয়েবার মিটার স্কোয়ার। কেন? এখানে দেখেন আমরা চৌম্বক ক্ষেত্রের একক জেনে আসলাম একটু আগে, কি বলেন তো? টেসলা। চৌম্বক ক্ষেত্রের একক কি জানছিলাম বলেন তো? টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। এগুলো দেখছিলাম কিনা বলেন তো? আচ্ছা, দেখছিলাম। ওকে, তাহলে চৌম্বক ক্ষেত্রে কি দ্বারা প্রকাশ করি? বি দ্বারা। ঠিক আছে, ওকে। তাহলে চৌম্বক ক্ষেত্রকে বি দ্বারা প্রকাশ করি। তাহলে এখন দেখেন এখানে আমাদের যেটা ফাই যেটা আছে এখানে, অর্থাৎ চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্স সমান কি লেখা যায় আমরা? এখানে বির সাথে এ গুণ হয়, তাই না? তাহলে এখানে আমাদের এর সাথে এর এ মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল এককটা গুণ দেন এখানে। তাহলে টেসলার সাথে কি দিবেন? টেসলা ছিল, টেসলার সাথে আমরা কি দেবো? ক্ষেত্রফলের একক মানে কি? মিটার স্কোয়ার। তাহলে কি টেসলা মিটার স্কোয়ার যে একটা সূত্র, এটা একক। ওয়েবার বা টেসলা মিটার, টেসলা মিটার স্কোয়ার পালেন। ওয়েবার মিটার স্কোয়ার কেন? তাহলে দেখেন এই যে ওইটার সাথে কি, এটার সাথে মিটার স্কোয়ার গুণ দেন, কি হবে? এটা কাটা গেল, তাহলে কি থাকবে? শুধু ওয়েবার। তাহলে কি বুঝতে পারছেন? তাহলে এটা হলো সূত্র। আরেকটা সূত্র কি? নিউটন মিটার, নিউটন মিটার আমাদের অ্যাম্পিয়ার ইন পারসন। এটাও একটু দেখে রাখবে, লাগে ওটা উপরের দিকে সূত্র থেকে পাওয়া যাবে। এখন দেখেন চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, আসলে চৌম্বক ফ্লাক্স ঘনত্বটা কি? এই যে এখানে দেখেন আমরা চৌম্বক ক্ষেত্র যেটা বলছিলাম না, মেইনলি ওটাই হলো কি? চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলতে পারেন। তো চৌম্বক ফ্লাক্স ঘনত্ব মানে কি? একক ক্ষেত্রফলের ক্ষেত্রের মধ্যে যতগুলো আমাদের চার্জ থাকবে, এই যে এটা, বুঝতে পারছেন? তো বি দ্বারা, বি সমান ফাই ভাগ এ, এটা হলো চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। আসলে মেইনলি এখানে আমাদের তেমন ইম্পর্টেন্ট বিষয় নাই। এই যে জায়গায় জায়গায় যে আমাদের এককগুলো শুধু লাগবে, আর আমাদের ওই যে পয়েন্ট আকারে যে দেওয়া আছে, 4টা করে অপশন দেওয়া আছে, এগুলো আমরা সেই যে অর্ধেক পার হলে পরে আমাদের ইম্পর্টেন্ট আছে, ওগুলো দেখবেন অনেক কোশ্চেন আসছে এখান থেকে। এটা কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন অনেক হয়, তবে সহজ, একদম সহজ, শেষ দিকে হয়। এককটা দেখেন, চৌম্বক ফ্লাক্স ঘনত্বের এসআই একক হলো কি? ওয়েবার মিটার ইনভার্স। দেখেন তার এটা কি বলেন তো? চৌম্বক ক্ষেত্রের এককটাই। একটু আগে তো আপনাকে বললাম যে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব আর কি চৌম্বক ক্ষেত্রের একক লিখে রাখেন এখানে। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব সমান কি লিখতে পারি আমরা? চৌম্বক ক্ষেত্র। এজন্য তাদের একক কি বলেন তো? একই। হ্যাঁ, এগুলো সবই কিন্তু চৌম্বক ক্ষেত্রের একক। এগুলো মনে রাখতে হবে, এই যে মস্ত রাখবেন, বুঝছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এগুলো একটা মনে রাখবেন, ওয়েবার, টেসলা কি, তারপরে গাউস কি, ঠিক আছে? এটা মনে রাখবেন। 1 টেসলা সমান কত গাউস, এটা আগে পড়ে আসছে, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেন্টাল আর্টস কত কঠিন কঠিন টপিক আছে, সেখান থেকে কোশ্চেন আসে কি? এখান থেকে এটা সহ্য দিয়েছে, হাইলাইট হয়ে আছে নিচে, এটা দিচ্ছে। সো এখান থেকে কঠিন কোশ্চেন হয় না, চিন্তা করার দরকার নেই, এই সহজগুলো মনে রাখতে হবে। এখন দেখেন বায়ো সাভার্টের সূত্র বা ল্যাম্পাসের সূত্র। তো এখানে দেখেন আমরা আসলে দুইটা জিনিস আমরা জানবো। জানতে হবে, দেখেন আসলে এটা কি। দেখেন বিজ্ঞানী ওয়েরেস্টেট আবিষ্কার করেন যে বিদ্যুৎবাহী পরিবাহীর চারপাশে কি হয়? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় না। এখন দেখেন এই চৌম্বক ক্ষেত্রের চৌম্বকীয় আবেশ বা চৌম্বক প্রাবল্য নির্ণয়ের জন্য, চৌম্বক প্রাবল্য বা চৌম্বক আবেশ নির্ণয়ের জন্য বিজ্ঞানী ল্যাম্পাস একটি উপপাদ্য বা সূত্র প্রদান করেন। একে ল্যাম্পাসের উপপাদ্য বা ল্যাম্পাস সূত্র বলা হয়। পরবর্তী দেখেন এটা বায়ো সাভার্টের সূত্রটি পরীক্ষামূলকভাবে প্রমাণ করে থাকেন আর কি, বুঝছেন? এখন দেখেন এখানে তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্যের কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আমরা তো জানি যে পরিবাহের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে অবশ্যই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তার কোনো বিন্দুতে চুম্বকীয় আবেশের মান কত হবে? তাহলে তো আমরা জানি বিদ্যুৎ প্রবাহিত হবে, আমরা জানি যে ওয়েরেস্টেটের নিয়ম হিসাবে যে আমরা যিনি আবিষ্কার করেন যে কোনো বর্তনীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো এখানে যে চৌম্বকীয় আবেশটা সৃষ্টি হয়, আসলে এটার মান কত? তো এই মানটা আসলে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করবে সেটা দেখতে হবে। দেখেন এখানে আমরা চিত্রটা একটু দেখি। এই যে একটা আমরা এখানে একটা বড় একটা বর্তনী, আমরা একটু কেটে নিয়েছি একটা বর্তনী, এটুকু আমরা কেটে নিয়েছি একটা বর্তনী। ওকে, বর্তনীর দৈর্ঘ্যটা হলো কি? ডিএল একটা অংশ।
তো এখানে দেখেন একটা আমাদের চার্জটা মনে করেন এখানে একটা চার্জ ছিল, যেখানে আমরা এখানে প্যারাবোলা নির্ণয় করবো আর কি, এখানে যে জায়গায়। তো এখন দেখেন এই দুইটার মধ্যে দূরত্ব কত, আর, বুঝতে পারছেন, দূরত্বটা আর মনে রাখতে হবে। এবং এই যেটা যে আমাদের ইটা আছে, যে এখানে যে আমাদের বর্তনীটা আছে, এর সাথে কত ডিগ্রি কোণ করছে, এটা কোণ হলো আলফা, এটা মনে রাখতে হবে। এই কটা জিনিস যদি জানি তাহলে আমাদের কিন্তু আমাদের সূত্রটা হয়ে যায় কি বলেন তো, আমরা আগে ইটা দেখি যে আসলে কিসের উপর ডিপেন্ড করে। দেখেন এখানে কি বলছে, বিদ্যুৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক। আমরা একটু আগেও জানি যে চুম্বক ক্ষেত্রের মানটা বা যে এখানে যে তড়িৎ মানে আমাদের চুম্বকের সৃষ্টি হবে, এটা আসলে ডিপেন্ড করবে কার উপরে, বিদ্যুৎ প্রবাহের উপরে না, মান যত বাড়বে তত বাড়বে। এটার ক্ষেত্রে ঠিক তেমনই। দেখেন বিদ্যুৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ মাত্রা বেশি হলে বেশি হবে, এবং পরিবাহী দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্যটা বড় হলে কি হবে, বেশি হবে। এবং পরিবাহীর মধ্য বিন্দু হতে ওই বিন্দুর সংযোগ সরলরেখা এবং পরিবাহীর অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক, অর্থাৎ এই যে এখানে যে কোণটা আছে পরিবাহী এবং এটা মধ্যবর্তী কোণ আছে, তার সাইনের সমানুপাতিক বা সাইন আলফার সমানুপাতিক। পরটা কি বলছে, পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন দেখেন একটা বিষয়, দূরত্ব বললে অবশ্যই সহজভাবে কি বলেন তো, কার্যকারিতা কমে যাবে না, কমে যাবে কিনা, কমবে কিনা। তো এই জন্য এটা ব্যস্তানুপাতিক। তবে কেমন ব্যস্তানুপাতিক, অনেক ব্যস্তানুপাতিক। এখানে কি লিখি আমরা, বর্গে ব্যস্তানুপাতিক, বুঝতে পারছেন। দূরত্বের সাথে কিন্তু একটা ব্যস্তানুপাতিক হয়ে যাবে, তার কারণ দূরত্ব বাড়লে কি হবে, এই আমাদের আবেশটা কমে যাবে, বুঝতে পারছেন। এটা বুঝতে পারেন তো নাকি, দূরত্ব কমে গেলে আকর্ষণ কম থাকে, বল কম থাকে, এটাই। তো এখানে সূত্র যেটা আছে এখানে দেখেন, এই যে সূত্রটা দেখেন, তাহলে এই যে আবেশটা আমাদের কত, এখানে দেখেন ডিবি সমানুপাতিক, যেগুলো কথা বললাম সমানুপাতিক দিলাম, সবগুলো যদি দেই আইডিএল সাইন আলফা ডিভাইডেড কি আর স্কয়ার, বুঝতে পারছেন। চৌম্বকীয় আবেশ মান কত, এর যেগুলো কথাগুলো বললাম, তড়িৎ প্রবাহী সমানুপাতিক, ওই যে বর্তনীর দৈর্ঘ্যের সমানুপাতিক, আলফার সাইনের সমানুপাতিক, আর হলো কি আমাদের যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, ধ্রুবকটা এই যে আমাদের তুলে দিলে একটা কি একটা ধ্রুবক নেই আমরা এখানে মানে সমানুপাতিক তুলে দিলে। ওকে, এখন এই কেটার মান কত, এই যে এখানে দেখেন মিউ নট ডিভাইডেড 4 পাই। এখানে মিউ পাই কি, মিউ নটটা কি বলেন তো, শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতা, এটা পরীক্ষা আসছিল। মিউ নট কি, শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতা, এটা মানে এটা আসে না, এটা মানটা আসছে আর কি, একটু পরে আমরা দেখবো মানটা আছে। যে মিউ নটের মানটা একটু বুঝতে করতে হবে, ঠিক আছে। এই যে মানটা দেখেন নিচে দেওয়া আছে, পরীক্ষা আসছিল, শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতা, এককটা একটু মনে রাখবেন। মিউ নট হলো শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতা, মানটাই বেশি করে মনে রাখার চেষ্টা করবে, সাথে এককটা একটু দরকার, একক যদি তুলে দেয় চেঞ্জ করে দেয় তখন একটু ঝামেলা। ওকে, এখানে আর কিছু লাগবে, এখানে এই কথাটা একটু দেখতে পারেন যে চৌম্বক আবেশের মান এবং অভিমুখ দুটোই আছে, অথবা এটা একটা কি বলেন তো, এগুলো করতে হবে না, লাগবে না। এখানে দেখেন পরিবাহী লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের মান সব থেকে বেশি, এটা যেমন দেখছি না, পরিবাহী লম্ব বরাবর কি হয়, চুম্বক ক্ষেত্রের মান সবচেয়ে বেশি হয়। তার সাইন থিটা যেহেতু এখানে কাছে আছে, একটু আগে দেখলাম যে চুম্বক ক্ষেত্রে বলটা আর না বল মান লম্ব বরাবর কি হবে, বেশি হবে, অর্থাৎ এবং স্পর্শক বরাবর কোনো চুম্বক ক্ষেত্রের মান সৃষ্টি হয় না, এটা মনে রাখতে হবে। চুম্বক ক্ষেত্রের মান সাইন থিটার সমানুপাতিক। এর জন্য চুম্বক ক্ষেত্রের মান যদি সাইন থিটার সমানুপাতিক হয়, এর জন্য কি হবে, এখানে যদি সাইন 90 ডিগ্রি দেয় সর্বোচ্চ হবে, এবং 0 ডিগ্রি দেয় কি হবে, সর্বনিম্ন 0 হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। ওকে, এটা একটু দেখে রাখবেন। এই যে বলছে পরিবাহী চুম্বক ক্ষেত্রে 0 ডিগ্রি হলে কি হবে না 90 ডিগ্রি হলে সর্বোচ্চ হবে, এগুলো বলছে, ঠিক আছে। এসের লাইনগুলো দেখবেন, যেগুলো বলছি অলরেডি। তারপরে দেখেন বায়ু সাবমার্টের সূত্রের প্রয়োগ, আসলে এটা আমরা কিভাবে প্রয়োগ করে থাকি, এটা দুইটা ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি। একটা হলো আমাদের গলীয়, আমরা একটা মানে কুণ্ডলীর মধ্যে অনেকগুলো তারের গলীয় কুণ্ডলীর মধ্যে একটা হলো সরল বর্তনী, আর একটা হলো কুণ্ডলিত বর্তনীর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বুঝতে পারছেন বায়ু সাবমার্টের সূত্রটা। তো এখন দেখি কি বলছে, বিদ্যুৎবাহী লম্বা সরল তারের জন্য, এটা কি বলেন তো, লম্বা সরল তারের জন্য, আর এটা কি কুণ্ডলিত তারের জন্য।
বায়ু সাবাটের সূত্র প্রয়োগটা কয় ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। এটা বিদ্যুৎবাহী লম্বা সরলতারের জন্য কোনো বিন্দুতে চুম্বক আবেশ বা চুম্বক ক্ষেত্র বের করতে হবে। তাহলে এটা সূত্র কি, এটা তো আমরা একটু আগে দেখেছিলাম না, সূত্রটা এখন মনে রাখতে পারে, অতটা ইম্পর্টেন্ট না, পরীক্ষার সমাধান একটু দেখবেন, দরকার নেই। এই যে এখানে মনে রাখবেন, এটা চুম্বক ক্ষেত্র সমান কি বলতো, মিউ নট আই, আইটা মানে কি প্রবাহ, যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, মিউ নট আই ডিভাইডেড 2 পাই এ, এটা একটু মনে রাখবেন, একটু করবেন, আর কিছু লাগবে না, উপরেগুলো লাগবে না। মিউ নট তো চুম্বক প্রবাহের সাথে একটা দেখে আসলাম। অসীম দৈর্ঘ্যের সরল তড়িৎবাহী, এটা দেখেন, অসীম দৈর্ঘ্যের সরল তড়িৎবাহী তারের জন্য চুম্বক ক্ষেত্রের মান কত হবে, এটা দেখবেন, সেম কথাই যেটা দেখলাম। তাহলে দেখেন দিক, চুম্বক ক্ষেত্রের দিক পাওয়া যায় ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুযায়ী। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বললাম না, চুম্বক ক্ষেত্রের দিক পাওয়া যায় কিভাবে বলেন তো, আমাদের যদি আমাদের বৃদ্ধা আঙ্গুলি বরাবর যদি আমরা তড়িৎ প্রবাহ বিবেচনা করি, তাহলে আমাদের বাকি আঙ্গুলগুলো কি নির্দেশ করবে, চুম্বক ক্ষেত্রের দিক, বুঝতে পারছেন? এটাকে বলা হয় কি বলেন তো, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। এটা কিন্তু বাম হাতে করি না, আমরা কোন হাত দিয়ে, ডান হাতে, ডান হাতে বৃদ্ধা আঙ্গুলি বরাবর তড়িৎ প্রবাহ, বাকিগুলা দিক। ওকে, তারপর দেখেন এখানে কি বলছে, তড়িৎবাহী তারের দরুন উৎপন্ন চুম্বক ক্ষেত্রের প্রাবল্য পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। আমরা সূত্র দিয়ে লিখছিলাম, বলছিলাম কখনো একটু আগে দেখলাম যে প্রাবল্য, যে আমাদের প্রাবল্যের কথা লিখলাম আমরা, ওখানে কি দেখছিলাম, কোনো আমাদের পারিপার্শ্বিক দিকের উপর ডিপেন্ড করে না, কিন্তু ওখানে কিসের উপর ডিপেন্ড করছিল, আমাদের পরিবাহের দৈর্ঘ্য ডিএল, তারপরে হলো কি আমাদের তড়িৎ প্রবাহ, তারপরে কি হিসেবে ডিপেন্ড করলো আমাদের ওই যে কোণের সাইন, তারপরে কি দেখলাম আমাদের ওই যে দূরত্বের হারের বর্গের বেসন হবে, এইগুলো ডিপেন্ড করবে। সো এগুলো মনে রাখতে হবে, আসলে পড়তে হবে এমন ভাবে এই সূত্রটা যেন আমার চোখের মধ্যে ভাসতেছে, চিত্রটা মনে আছে কেন, এরকম একটা চিত্র দেখলাম, এখানে আমরা একটা কিছু কেটে নিছি, স্পর্শ বরাবর দিচ্ছি, এখানে দেখলাম একটা কি হলো, আমাদের একটা ছিল এখানে পি বিন্দু, এখানে কোনটা হলো কি আলফা, তাহলে এখানে হলো আর, ঠিক আছে? তাহলে এই চিত্রটা যেন আপনার চোখে ভাসে, আপনি যখন পড়বেন চিত্র ভাসলে কিন্তু আপনার সূত্র হয়ে যাবে। তাহলে দেখেন এখানে চুম্বক মেরুর দরুন উৎপন্ন চুম্বক ক্ষেত্র প্রাবল্য পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু করে কি করে না, কিন্তু কি বলুন তো, চুম্বক মেরুর দরুন, তড়িৎবাহী তারের দরুন আমাদের হয় না, কিন্তু চুম্বক মেরুর দরুন উৎপন্ন চুম্বক ক্ষেত্র প্রাবল্য পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে, এবং তারের দৈর্ঘ্য বরাবর যে কোনো বিন্দুতে উৎপন্ন চুম্বক প্রাবল্য মান কি হবে, শূন্য হবে। তার মানে তারের বরাবর কি হয়ে যায়, আমাদের শূন্য হয়ে যায়। দেখেন তারের দৈর্ঘ্য বরাবর কি হবে, শূন্য থাকে, 0 ডিগ্রি দৈর্ঘ্য বরাবর ধরলে সেক্ষেত্রে সাইন জিরো হয়ে যায়, মান 0 হয়ে যায়, এটা এখানে থাকবে, অতটা ইম্পর্টেন্ট না। দেখেন বিদ্যুৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক আবেশ বা চুম্বক ক্ষেত্র, তাহলে বায়ু সাবাটের সূত্র দিয়ে আমরা কিন্তু দুইটা ক্ষেত্রে আমরা ব্যবহার করি, একটা হলো সরল তারের ক্ষেত্রে, একটা হলো কুণ্ডলিত তারের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, তো এখানে দেখেন যেটা এখানে একটু মনে রাখতে পারেন, এই যে সূত্রটা একটু মনে রাখতে পারেন, এখানে কি বলুন তো, এই যে চুম্বক ক্ষেত্র প্রাবল্য বা চুম্বক ক্ষেত্রের মানটা কি হবে, মিউ নট এন আই ডিভাইডেড 2r। এখন বলুন তো মিউ নট এন আই, এনটা কি, কুণ্ডলিত পাকের সংখ্যা, এই যে বর্তনী কুণ্ডলের পাকের সংখ্যা, এনটা কি বলুন তো, কুণ্ডলীর পাকের সংখ্যা। ওকে, এটা মনে রাখতে হবে। আর আমরা জানি কি, এই যে তড়িৎ ক্ষেত্র মানে চুম্বক ক্ষেত্রের মান কি, ওয়েবার মিটার ইনভার্স 2, এই জানি। ওকে, পাকের সংখ্যা এগুলো একটু দেখে নেবেন। এই যে দিকটা কি বলছে, দিকটা একটু দেখেন, বডির দিক। বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কুণ্ডলী তারের সাথে লম্ব বরাবর কি হবে, হ্যাঁ লম্ব বরাবর হবে কুণ্ডলীর সাথে। যদি কুণ্ডলীর দিকে তাকালে পরিবাহীর অভিমুখ ঘড়ির কাঁটার দিক হয়, যদি কুণ্ডলীর দিকে তাকালে প্রবাহের অভিমুখ ঘড়ি কাঁটার দিক হয়, তবে চুম্বক ক্ষেত্রের দিক হবে কুণ্ডলীর তলের লম্ব বরাবর। বুঝতে পারছেন? এগুলো কি বলছে? অর্থাৎ আমি আপনাকে যদি বলি যে এটা উপর দিকে, হ্যাঁ অর্থাৎ তল যদি এরকম হয় ক্লকওয়াইজ বা অ্যান্টিক্লকওয়াইজ, তাহলে কি হবে, লম্ব বরাবর, তলের লম্ব বরাবর। বুঝতে পারছেন? ঘড়ি যদি এরকম থাকে তাহলে এই বরাবর ইংলিশ করবে।
এগুলো অঙ্ক ইম্পর্টেন্ট না, আসে না পরীক্ষা। অ্যাম্পিয়ারের সূত্র এটা আসলে লাগে না, তারপরে দেখে রাখবেন। ঠিক আছে, কি বলছে, এই সূত্রের সাহায্যে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের দরুন শ্রেষ্ঠ চৌম্বক ক্ষেত্রের মান অর্থাৎ চুম্বক প্রাবল্য নির্ণয় করা যায়। তাহলে অ্যাম্পিয়ার সূত্র কি করা যায় সেটা এটা মনে রাখবেন। অ্যাম্পিয়ার সূত্র দ্বারা চুম্বক প্রাবল্য নির্ণয় করা যায়। এটা উক্ত পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ মাত্রা I এবং এতে সৃষ্ট বিদ্যুৎ ক্ষেত্র B এর মধ্যে সম্পর্ক নিরূপণ করে। এই কথা একটু মনে রাখবেন, আর এখানে কিছু লাগবে না। অ্যাম্পিয়ার সূত্রটা কি তাহলে দেখেন, কোনো বদ্ধ পথ বরাবর কোনো চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমকাল পথটি দ্বারা পরিবেষ্টিত চৌম্বক ক্ষেত্রের ভেতর দিয়ে প্রবাহিত প্রবাহমাত্রা মিউ নট গুণ, অর্থাৎ যে প্রবাহটার সাথে মিউ নট গুণ দিলে আমরা এটা পেয়ে যাবো প্রবাহমাত্রা। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের মানটা। এই সূত্রটা একটু মনে রাখবেন। এখানে কি বলতো, মিউ নট হলো কি চৌম্বক প্রবেশের সাথে আমরা দেখে আসলাম, ডি হলো পথের ব্যবধান বা সরণ পথের একটু সরণ হবে, আর হলো কি প্রতিকূল সমকলন বলে আর কি। এগুলো লেস ইম্পর্টেন্ট, লাগবে না। শুধু মনে রাখবেন যে অ্যাম্পিয়ার সূত্র কোনটা, এটা হলো অ্যাম্পিয়ার সূত্র, তাই না? একটু দেখলাম বলে আসলে, তেমন কিছু লাগবে না এখানে। এখন দেখেন, গতিশীল চার্জের উপর চৌম্বক বল, এটাকে বলে থেকে আমরা কি বলতো, লরেন্স বল বলে থাকি। সেটা প্রশ্ন আসতে পারে, গতিশীল চার্জের উপর চৌম্বক বলের কে কি বলতে থাকি আমরা, লরেন্স বল। এটা মনে রাখতে পারেন, এর লাইনটা মাথায় রাখেন। এখন দেখেন, আমরা জানি যে একটি চার্জকে বৈদ্যুতিক মানে বিদ্যুৎ ক্ষেত্রে মানে বৈদ্যুতিক ক্ষেত্রে স্থাপন করলে চার্জটি বৈদ্যুতিক বল অনুভব করে। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, কোনো চার্জকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে চার্জটি চুম্বক বল অনুভব করে কি কিনা? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, চুম্বক বল অনুভব করবে। তো আমরা একটু এটাই দেখে আসলাম, চুম্বক ক্ষেত্রে কোনো একটা স্থাপন করলে তাহলে কি করে, এটা এক ধরনের চুম্বক বল অনুধাবন করে চার্জকে স্থাপন করলে। তো এখানে দেখেন, তবে অবশ্যই দুইটা শর্ত পূরণ করতে হবে এই বল পাওয়ার জন্য। কি বলেন তো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চার্জটি অবশ্যই গতিশীল হতে হবে। আমরা একটু দেখলাম, কারণ চৌম্বক বলের সূত্রটা দেখলাম যে এফ, দেখলাম যে সেখানে কি ছিল, ভি ছিল, তাই না? ভি ছিল অবশ্যই। তাহলে ভি যদি না হয়, শূন্য হয়, আমাদের কি চৌম্বক বল হবে? হবে না। পরটা দেখেন, চৌম্বক ক্ষেত্রে অবিলম্ব বরাবর গতিশীল চার্জের বেগের উপাংশ থাকতে হবে। ওখানে দেখছিলাম না, অবিলম্ব বরাবর চার্জের অবিলম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রে অবিলম্ব বরাবর গতিশীল চার্জের বেগের উপাংশ থাকতে হবে। দেখেন, আসলে যদি এখানে আমাদের বেগ থাকে, একই কথা, মানে বেগ আছে এখানে, এখানে দেখছিলাম না এরকম, দেখেন এরকম একটা জিনিস দেখছিলাম না, এখানে এটা হলো আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক, এখানে হলো আমাদের চার্জের দিক। ঠিক আছে, মানে বেগ, চার্জের বেগ। তাহলে এখানে আমরা কি একটা উপাংশ বের করছিলাম না, এটা থিটা যদি হয়, এই যে দিকে একটা উপাংশ বের করছিলাম 90 ডিগ্রি বরাবর, কি বলেন তো, ভি সাইন থিটা। তো এই দিক বরাবর একটা মান থাকতে হবে, তবে মাত্র বল হবে। যখন দেখেন, এটা সাধারণ কথা, বেগ থাকলে এই মানটা থাকবে, মানে ঘুরে ফিরে ওই বেগ থাকতে হবে, বুঝছেন? ঘুরে ফিরে এক কথায় এটা বলছে। তো এই কথা দুটো মনে রাখতে হবে, বল থাকতে হলে অবশ্যই তাই কি করতে হবে, বেগ থাকতে হবে। এগুলো রিডিং দিবেন, এগুলো সহজ কথা, তেমন কিছু না। এটাই দেখেন, বারবার কথা বলে বলছে, চৌম্বক ক্ষেত্র বি এবং চার্জের বেগ, চৌম্বক ক্ষেত্র বি এবং চার্জের বেগ ভি এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তখন কি হবে, চৌম্বক বল সর্বাধিক হবে, তার কারণ সাইন 90 ডিগ্রি মান হলো 1। আর দেখেন তাহলে কি হবে, চৌম্বক ক্ষেত্রে অবিলম্ব বরাবর কোনো একটা ক্ষেত্রের বা তলের অবিলম্ব বলতে আমরা কি বুঝি, 90 ডিগ্রি, বুঝছেন এটা। আর যদি 0 ডিগ্রি হয়, অভিমুখী যদি হয়, তাহলে কি হবে, সর্বনিম্ন বা 0 হবে। বলছেন এটা কি ডান হস্ত নিয়ম 1, এটা দিক নির্ণয় কি হলো বলেন তো, দুটো নিয়ে আছে, একটা ডান হস্ত নিয়ম 1, আর একটা কি আছে বলেন তো, 2 আছে। দেখেন, এটি চৌম্বক ক্ষেত্রের অর্জিত কণার গতি পরীক্ষা করে জানা যায় যে কি জানা যায়, চৌম্বক ক্ষেত্র বল এফ এর মান, কোয়ান্টি চার্জ কিউ এবং ভি চৌম্বক ক্ষেত্রে ভি এর সমানুপাতিক। আমরা তো সূত্রের মধ্যে যেগুলো বসাইছিলাম আর কি, সেগুলো সবই সমানুপাতিক।
এবং চার্জিত কণার বেগ ভি এবং চৌম্বক ক্ষেত্র ভি এর অন্তর্গত এবং সাইনের সমানুপাতিক। আমরা দেখছিলাম সাইন থিটার মান যত বাড়ে তত কি হয়, বেড়ে যায় আমাদের বলটার মানটা। এগুলো কিন্তু ওই সূত্র থেকে আসতে দেখেন, চুম্বক ক্ষেত্রে বলের উন্মুখ ভি এবং ভি এর তলের থেকে লম্ব দিকে হয়। এটা আমরা থেকে ওগুলো দেখছি আর কি, ওগুলো আগের কথাগুলোই বলে বুঝতে পারবেন। এই যে এই সূত্র থেকে আসছে আর কি, বুঝতে পারছেন? তো এফ সমান কিউ ভি ভি সাইন থিটা, এখান থেকে এই সবই সমানুপাতিক। 90 ডিগ্রি হলে সর্বাধিক, 0 ডিগ্রি হলে সর্বনিম্ন। এই যে নিচে লেখা আছে দেখেন, এই দেখেন এই যে বিশেষ ক্ষেত্রে এতক্ষণ যা দেখলাম ভুল কথা, ওইগুলো বোঝেন বা না বোঝেন, পড়েন বা না বোঝেন, এই যে এইটুকু করতে হবে। সব কথা এখানে দেওয়া আছে। দেখেন কি বলছে, থিটা সমান 0 ডিগ্রি হলে কত হবে, বা 180 ডিগ্রি হলে 0 হবে, 90 ডিগ্রি হলে সর্বোচ্চ হবে, বুঝতে পারছেন? আর ভি 0 হলে অবশ্যই 0 হবে, ভি 0 তাহলে 0 অবশ্যই হবে, তাই না? এগুলো মনে রাখতে হবে। সবুজ কালারগুলো একটু রিডিং করতে পারেন, বেশ ইম্পর্টেন্ট। পরে দেখেন এখানে এটুকু লাগবে, জানা দরকার। কি জানা দরকার? যদি চার্জিত কণা স্থির অবস্থায় থাকে, দাঁড়াছিলেন তো দেখেন, যদি চার্জিত কণা স্থির অবস্থায় থাকে তবে তড়িৎ বল ক্রিয়া করবে, কিন্তু যেহেতু ভি সমান 0 অর্থাৎ চার্জের উপরে চুম্বক বল ক্রিয়া করবে না। দেখুন তড়িৎ বল ক্রিয়া করবে কিন্তু চুম্বক বল ক্রিয়া করবে না। আমরা তো স্থির তড়িৎ এটা দেখেছিলাম, স্থির অবস্থানে বিদ্যুৎ বল চুম্বক বল ক্রিয়া করবে, মানে বিদ্যুৎ বল মানে তড়িৎ বলটা কি করবে, আর চুম্বক বল তো চুম্বক বলের সাথে কি সম্পর্ক, বেগের সম্পর্ক আছে। তাহলে যদি একটা চার্জ যদি স্থির অবস্থায় থাকে তাহলে সেখানে তড়িৎ বল কাজ করবে কিন্তু চুম্বক বল কাজ করবে না, কারণ চুম্বক বলের জন্য অবশ্যই ভি লাগবে। ঋণাত্মক কণার বা ইলেকট্রন কিউ দ্বারা প্রতিস্থাপিত করলে প্রতিটি বল বিপরীতমুখী হয়, বুঝছেন? কিউকে যদি আমরা মানে বিপরীত চার্জ বসাই তাহলে কি হবে, এটা আগের দিক থেকে কি হবে, বিপরীতমুখী হবে, স্বাভাবিকভাবে বোঝা যায়। আগে যদি কিউ ছিল এখন যদি কিউ মানে দেই তো দিক তো বিপরীত হয়ে যাবে না, এটা বুঝেছে। এখন দেখেন আরেকটা কি বলছে, চুম্বক ক্ষেত্রে স্থাপিত বিদ্যুৎবাহী তারের উপর চুম্বক বলটা, আমরা একটা চুম্বক ক্ষেত্রে স্থাপিত একটা বিদ্যুৎবাহী তারের উপর চুম্বক বল, অর্থাৎ আমরা একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা কি তার স্থাপন করছি, সেই ক্ষেত্রে কি বলটা হবে, এই দেখেন তাহলে দেখেন ওখানে ইম্পর্টেন্ট, এখানে যে বলটা হবে, বল সূত্র হলো কি আই এল বি, অর্থাৎ চুম্বক ক্ষেত্র মান এবং তড়িৎ প্রবাহের মান এবং দৈর্ঘ্য, চুম্বক ক্ষেত্রের দৈর্ঘ্য মানে ওই পরিবাহীর দৈর্ঘ্যটা, ঠিক আছে, তারার দৈর্ঘ্য, এই সূত্র একটু মনে রাখবেন। আর যদি কি হয়, এটা এন পাকের কুণ্ডলী হয়, বুঝছেন? তাহলে সেটি কি হবে, বলটা কি হবে, এই যে আমাদের ওটার সাথে সাথে কি দিব, কুণ্ডলীর সংখ্যাটা গুণ দিব, এনটা, বুঝতে পারছেন আপনি? আবার বলে দেব, ঠিক আছে? আমাদের কি হবে, এই যে বলটা হবে এখানে চুম্বক বলটা কি হবে, এই যে চুম্বক ক্ষেত্রের মানটা আছে বি, বির সাথে কি করবো, এখান থেকে আমরা বিদ্যুৎ প্রবাহিত করলাম এ, মানে এ আই, তাহলে বির সাথে আমরা আইটা গুণ দিব, বুঝতে পারছেন? দিলে আর সাথে কি গুণ দিতে হবে, আইটা, আর এই যে দৈর্ঘ্যটা, এর দৈর্ঘ্য কতখানি, দৈর্ঘ্যের উপরে দৈর্ঘ্য সমানুপাতিক, তাহলে প্রবাহ আর এল দিলে হবে। আর যদি এটা বৃত্তাকার কুণ্ডলিত হয় সেটা কি করতে হবে, কয়টা পাক আছে এন সংখ্যক থাকলে সামনে যাবে, বুঝতে পারছেন? এটাই। তাহলে দেখেন একটা বিষয় আপনি এখানে খেয়াল রাখতে পারেন, আগে যে আমরা দেখেছিলাম না চুম্বক ক্ষেত্র বল, চুম্বক ক্ষেত্র বল একটা সূত্র পড়ছিলাম না কিনা বলেন তো, ওখানে একটা দেখলাম না আমরা, এফ সমান কি দেখছিলাম বলেন তো, কিউ ভি সাইন থিটা না, এটা কিন্তু চুম্বক ক্ষেত্র বল। এখন দেখেন আমরা যেটা শিখবো সেটাও কি বলেন তো, চুম্বক ক্ষেত্র বল, এটা কি বলেন তো, আই এল বি সাইন থিটা, সেম কথা। এজন্য ওখানে আমরা একটা দিয়েছিলাম অ্যাম্পিয়ার দিয়ে, অ্যাম্পিয়ার কেন, এখানে তার এই যে এখানে আই যে ছিল তড়িৎ প্রবাহ, বুঝতে পারছেন?
এটা যেমন রাখতে হবে, বুঝতে পারছেন? তাহলে এই দুইটা কিন্তু আমাদের চুম্বক ক্ষেত্রের সূত্র হতে পারে। বার করে রাখেন ভালো করে। এটা বললেন। তারপর দেখেন চুম্বক ক্ষেত্রে সমান্তরালে স্থাপিত বিদ্যুৎ প্রবাহের উপর কোনো বল ক্রিয়া করে না। করবে মানে কি 0 অথবা 180 ডিগ্রি, সেক্ষেত্রে কোনো বল প্রয়োগ করবে। একটু ভেবে চিন্তে অ্যান্সার করতে হবে, না আমি কিন্তু বলে দেবো। অর্থাৎ এখানে একটা দেখেন দুটি বিদ্যুৎ পরিবাহী, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, দুটি বিদ্যুৎবাহী সমান্তরাল তারের মধ্যে ক্রিয়াশীল বল। এই টপিকটা দেখি। এখানে দুইটা তার আছে, কি আছে বলুন তো? এখানে দুইটা তার আছে, দুইটা দৈর্ঘ্য কত বলুন তো? সেম, এল। দুইটা দৈর্ঘ্য কি? তাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলো, তাদের মধ্যে দিয়ে ভিন্ন মাত্রা বিদ্যুৎ প্রবাহিত। ধরলাম যে এটা যদি আমরা বি দিছি, এটা হলো কি, এটার মধ্যে একটা বিদ্যুৎ প্রবাহিত, এটা এই যে নাম মান দিছি কি আই এ, এটা দিল হলো কি আইবি। তাহলে দুইটা সমান্তরাল বিদ্যুৎ মানে সমান এল দৈর্ঘ্যের, সমান দৈর্ঘ্যের দুইটা বিদ্যুৎ প্রবাহীর মধ্যে একটার মধ্যে কি আই এ বিদ্যুৎ প্রবাহিত হলো, আরেকটা হলো কি বলেন তো আইবি বিদ্যুৎ প্রবাহিত হলো। আমরা জানি বিদ্যুৎ প্রবাহিত হলে এখানে ধরনের কি হবে? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় না? পাশাপাশি দুইটা যখন আমরা বর্তনী থাকবে, তারা একে অপরকে কি করবে? তখন তাদের মধ্যে এক ধরনের ক্রিয়াশীল বলের সৃষ্টি হবে কিনা? অবশ্যই হবে। তবে এই ক্রিয়াশীল বলের মানটা কেমন হবে? এই ক্রিয়াশীল বলের মানটা কি হবে? তো এখানে দেখেন, আমরা দেখেন বায়ু সাবার্ডের সূত্র থেকে পাচ্ছি চুম্বক ক্ষেত্রের সূত্রে, যেটা দেখতে পারেন এখানে। তো এখানে মেইন জানতে হবে এখানে বিষয়টা, বলের মানটা হবে এখানে আমাদের দেখেন, দেখেন আমাদের যার বল মনে করেন যদি আমরা বলি এর বি এর বল মানে এফ বি, মানে এটার উপরে কি বল মানে যেটার ক্ষেত্রে বের করবো আমরা, দেখেন আই বি এল বি এ সাইন 90 ডিগ্রি বা এটা। আবার যখন আমরা এটাই দেখেন যে এটা বা এটার পরিবর্তে আপনি লিখতে পারেন এখানে 2 পাই ডি, এটাও লিখতে পারেন সূত্রটা বি এর মান বসায়। এটা ইম্পর্টেন্ট না। তো মেইনলি এখানে একটা জিনিস আপনাকে যেটা জানতে হবে, যে মনে করেন এগুলা কিছু জানেন বা না জানেন, এখানে একটা জানতে হবে, সেটা হলো এই দেখেন এই দুটা বর্তনী, যদি এই বর্তনের মধ্যে যদি এক ওই দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, তবে তাদের মধ্যে আকর্ষণ ধরনের বল কাজ করবে। কি ধরনের বল কাজ করবে বলতো? পরীক্ষা মিলে এটা আসে, আকর্ষণ বল কাজ করবে। হ্যাঁ, আর যদি বিপরীত দিক হয়, একটা আছে এদিকে একটা আছে এদিকে, মানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে কি হবে? বিকর্ষণ। আর কি জানতে হবে না, এগুলো জানতে হবে না, এগুলো হতে। এই যেখানে দেখেন, এখানে দেখেন যে তার দুটি বিদ্যুৎ প্রবাহ সমমুখী হলে, দেখেন এই লেখা আছে, তার দুটি বিদ্যুৎ প্রবাহ সমমুখী হলে তাদের ক্রিয়াশীল বল যে এফ এ এফ বি এর মান সমান এবং বিপরীতমুখী হবে। বুঝতে পারছেন? ফলে এদের পরস্পর আকর্ষণ বল কাজ করে। বুঝছেন? কি হবে? এর মধ্যে কি থাকবে? আকর্ষণ বল থাকবে। তবে বলের মান কি হবে? পরস্পর কি হবে? সমান এবং বিপরীতমুখী। মানে কি? মনে করেন এই দুইটা পাওয়ার এক, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সমান সমান, দুটার মধ্যে যদি সমান পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তার মানে কি এটা একে যে পরিমাণ যেদিকে বল প্রয়োগ করবে, যে পরিমাণ এটাও সেই পরিমাণ বল প্রয়োগ করবে, কিন্তু কি দিকটা কি হবে? বিপরীত হবে কিনা? যদি মনে করেন এ বল প্রয়োগ করলে এদিকে, এ করবে কোন দিকে? এদিকে। বুঝতে পারছেন? মানে যেহেতু দুটো সমান, দুইজনে দুই পাশে কি করবে? বল প্রয়োগ করবে। এই জন্য বলি কি দিকটা হবে সমান, দিকটা হবে বিপরীতমুখী। তবে আকর্ষণ ধর্মী বলটা কি ধর্মী হবে? মানে এ এদিকে টানবে, আবার এ কি করবে? এদিকে টানবে। বুঝছেন? মানে দুইটা টানবে, কাছাকাছি টানবে। আর যদি আমরা বললাম বিদ্যুৎ প্রবাহের দিকটা বিপরীত দিকে হয়, সেক্ষেত্রে কি হবে? বিকর্ষণ ধর্মী। এটাই বলছে আর কি। দেখেন এটাই বলছি, রিডিং দিয়ে নেবেন, বুঝতে পারবেন। বলবো এই যে এটা একটু দেখলাম যে মিন তড়িৎ প্রবেশতা মানটা কত, এটা মুখস্থ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু বলবেন।
এখন দেখেন আরেকটা জিনিস দেখতে হবে এখানে। দেখেন এখানে একটা বিষয়, কি বলছে যে একটি চৌম্বক ক্ষেত্রে একটি তড়িৎ আধান অবস্থিত। তাহলে কি করতে পারে যে আধানের উপর চুম্বক ক্ষেত্র কি কোনো বল প্রয়োগ করবে? একটু এটা আগে পড়ে আসলাম, একটু আগে পড়ে আসলাম এগুলো। স্থির থাকলে বল প্রয়োগ করবে না, ঠিক আছে, আবার হ্যাঁ এটা পড়ে আসছি।